আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। শিক্ষা ব্যবস্থার কারিকুলাম পর্যালোচনা করার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতে প্রশাসনিক দুর্নীতি, ভর্তি ও বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। অন্যদিকে সড়ক, সেতু ও নৌ পরিবহন এবং রেলমন্ত্রী রবিউল আলম বলেছেন, সড়কে চাপ প্রয়োগ করে কেউ চাঁদা নেবে সে সুযোগ নেই। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের আরও একটি রিপোর্ট। কর্মব্যস্ততার দ্বিতীয় দিনে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী প্রতিমন্ত্রী। প্রশিক্ষণ সংখ্যা, বই বিতরণ, শিক্ষার কারিকুলাম পর্যালোচনা করা হবে জানিয়ে ডক্টর এহসানুল হক মিলন জানান, শিক্ষা নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। ভর্তি বাণিজ্য নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে। সবার আগে পাঠদানকে নির্বিঘ্ন করা হবে, চলবে না দুর্নীতি। রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অতএব আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না। এসএসসি পরীক্ষা নেওয়ার মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে। আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন। এখন আর এই বাণিজ্যটা হবে না। এদিকে সেতু ভবন, রেল ভবন সহ বেশ কিছু কার্যালয় পরিদর্শন শেষে মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সড়ক, সেতু, নৌ পরিবহন ও রেলমন্ত্রী জানান, সড়কে কারো চাঁদা নেয়ার সুযোগ নেই। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখছি না। বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে, তা কোনো সুযোগ নেই। আগামী ঈদে বাড়ি ফেরা নির্বিঘ্ন করা হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মেরুদণ্ড সোজা রেখে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। পাশাপাশি সব রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে কাজ করা হবে বলেও জানিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিতীয় কার্যদিবসে ব্রিফিংয়ে একথা জানান তিনি। জানিয়েছেন, ভারতের অবস্থানরত মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া চলমান থাকবে। বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া সহজ করতে শীঘ্রই সরকার কাজ শুরু করবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশে নির্বাচিত সরকারকে বহির্বিশ্বের ভিন্ন চোখে দেখতে হবে জানিয়ে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ নীতিতে চলবে সরকার। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। তো গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে, বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। গণমাধ্যমের ওপর আবারও ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি জানান, কয়েকটি গণমাধ্যমে সাংবাদিকদের চাকরিচ্যুতির খবর এসেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনা স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের অন্তরায়। বিকেলে রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে এগিয়ে নিতে ও দুর্নীতিমুক্ত দেশ করতে সরকারকে সর্বাত্মক সহায়তা করবেন জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের পক্ষে সবসময় ভূমিকা রাখবেন তারা। অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে বিরোধী দল। ডক্টর শফিক আরও বলেন, দেশের মানুষের বিপরীতে কিছু হলে বিরোধী দল হিসেবে 18 কোটি মানুষের পক্ষে থাকবে। মানুষের ক্ষতি হবে এমন কাজ থেকে সরকার ও বিরোধী দল দূরে থাকবে এমন আশাও করেন তিনি। পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ জানাবো, সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে আমরা আশা করব আপনারা সম্মান প্রদর্শন করবেন। কিন্তু যদি তারা না করেন, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে প্রতিবাদ করব। শুধু সাংবাদিক না, কোনো একটা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের একজন পিয়নের উপরেও যেন সেই আঘাত না আসে। যারা যেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন।
যদি না করেন তাহলে আপনারাই এক নায়কপন্থী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এবং ফিসিবাদ ফিরিয়ে আনার জন্য আপনারা দায়ী থাকবেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি সংস্কার ও গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। বলেন, গণভোট বাতিল হলে বর্তমান সরকারেরও কোনো বৈধতা থাকবে না। বর্তমান মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক ও তারুণ্য নির্ভর নয় বলেও মত তার। ঋণ খেলাপিদের মন্ত্রিত্ব দেবার বিষয়েও কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। বলেন, সরকারি দলের ৬২% সদস্য ঋণ খেলাপি, যার পরিমাণ প্রায় ১৮,৮৬৮ কোটি টাকা। তারা কবে এবং কিভাবে এই ঋণ পরিশোধ করবে এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসা প্রয়োজন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চলছে এবং এসব কর্মকাণ্ড সরকারি দলের প্রশ্রয়ই হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই আহ্বায়ক। জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, বিএনপি তার দায়িত্ব পালন করেনি। বিএনপি সংস্কারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে, জনগণ সেটা বিচার করবে। আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাযোগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে, এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মন্ত্রিসভার শপথ বর্জনের মধ্য দিয়ে আবারও সংসদীয় রাজনীতির জন্য শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নির্বাচন নিয়ে বিশ্লেষণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। বদিউল আলম বলেন, নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, কিন্তু ঋণ খেলাপিদের নির্বাচনের সুযোগ দেবার ক্ষেত্রে আদালত এখতিয়ার বহির্ভূতভাবে হস্তক্ষেপ করেছে। নির্বাচন কমিশন প্রার্থিতা চূড়ান্ত করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার অধিকার থাকলেও তারা শুধু ডাকপোস্টের ভূমিকা পালন করেছে। পরে সুজনের সমন্বয়ক দিলীপ কুমার বলেন, এবছর বড় দুটি দল ও জোটের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বামদলীয় জোট নির্বাচনের তেমন প্রভাব ফেলতে পারেনি। নির্বাচনটা জাস্ট এবং ফেয়ার হয়েছে কিনা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচন বাতিল করতে পারবে এবং নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারবে। তো এবার এই প্রশ্নগুলো উঠেছে, আপনারা তুলেছেন, আমরাও তুলেছি, কিন্তু নির্বাচন কমিশন তদন্ত করে নাই। নির্বাচন কমিশন বরং যেটা করেছে, তড়িঘড়ি করে গভীর রাতে তারা গ্যাজেট প্রকাশ করে দিয়েছে। সংস্কারের ব্যাপারে বিএনপির যে দোদুল্যমান অবস্থা, তা যেন জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রে না হয়, সেই প্রত্যাশা জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার জুলাই গণহত্যার বিচার কাজের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে এসে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে সাজা নিশ্চিত করা বিএনপি সরকারের দায়িত্ব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় পলাতক অন্য আসামিদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন আখতার হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে সরকার ইতিবাচক। টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 25শে ফেব্রুয়ারি। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন, মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি, দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা, বিচারের মতো চলমান থাকে। এত বড় বৃহৎ জনগোষ্ঠীতে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, জনচাপে পড়েই তারা এটা আর পারবে না এবং আমরা জানি তারা জল ঘোলা করবে। জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে, সেই দোদুল্যমানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে, সেই বিষয়টাই তাদেরকে জানানোর জন্য, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা পলাতক আসামি আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করতে হবে এবং যাদের বিচারের রায় হয়ে গেছে তাদের বিচারের রায় কার্যকর করতে হবে। নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে রাজধানীর মহাখালীতে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় তিনি কথা বলেন।
তিনি বলেন, মানুষ যেন রমজান মাসে সাশ্রয়ী দামে পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে, সেজন্য এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সরকারি উদ্যোগের ফলে খোলা বাজারে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে পারবে না বলে আশা করেন প্রতিমন্ত্রী। এবারের আয়োজনে রাজধানীর 10 লাখ পরিবার এই সুবিধা ভোগ করতে পারবে। উত্তরা, আজিমপুর, মিরপুর সহ 25টি পয়েন্টে বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। সরকারি নির্ধারিত মূল্যে প্রতি ডজন ডিম 96 টাকায়, প্রতি লিটার তরল দুধ 80 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি 650 টাকায় বিক্রি করা হচ্ছে। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। এতে করে বাজারের উপরে কিন্তু একটি নিয়ন্ত্রণ প্রভাব পড়বে। রোজার শুরুতেই বাজারে উত্তাপ ছড়াচ্ছে ভোগ্য পণ্যের দাম। ইফতারে ব্যবহৃত বেগুন, শসা ও লেবু বিক্রি হচ্ছে অতিরিক্ত মূল্যে। মাছ মাংসের দামও গত কয়েকদিনের তুলনায় বেড়েছে। তবে স্বস্তির খবর, পর্যাপ্ত সরবরাহ থাকায় নতুন করে বাড়েনি মুদি পণ্যের দাম। স্থিতিশীল ছোলা, ডাল সহ চিনির দামও, যদিও আমদানি ব্যয় কমার পরও চাহিদা বেড়ে যাওয়ায় খেজুরের দাম কিছুটা বেড়েছে। প্রথাগত সিন্ডিকেট ভেঙে বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি বাড়াতে সরকারের প্রতি আহ্বান ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। রোজার প্রথম দিনেই নিত্যপণ্যের বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছেন মুনাফাখোর অসাধু ব্যবসায়ীরা। পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বেশ কিছু সবজি। এর মধ্যে বেগুন 120 থেকে 140 টাকা, শসা 100 থেকে 120 টাকা ও কাঁচামরিচ 120 থেকে 140 টাকা কেজি। আকার ও জাত ভেদে প্রতি হালি লেবু কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। এই সিজনটা লেবুর হলো ডাল সিজন থাকে, এর মধ্যে দাম বেশি থাকে, এই হিসাবে দাম বেশি। 120 টাকা আলি, আর আবার কাগজ থাকে 60 টাকা আলি। মাল আছে, চাহিদা বেশি, ব্যাপারীরাও বাড়াচ্ছে, কৃষকও বাড়াচ্ছে, আমাদেরও 5-10 টাকা বাড়তি বিক্রি করতেছে। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার কেজিতে 20 টাকা বেড়ে 220 আর সোনালী 30 টাকা বেড়ে 350 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে গরু ও খাসির মাংসের দাম কেজিতে 50 টাকা বেড়ে যথাক্রমে 800 ও 1250 টাকায় বিক্রি হচ্ছে। আর মাছের বাজারে গিয়ে দেখা যায় ছোট বড় সব মিলিয়ে কেজিতে প্রায় 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। রোজাকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের প্রতি আহ্বান জানান ভোক্তারা। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের দাম দেখেন আপনি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। মরিচ থেকে আরম্ভ করে ধন্যপাতা থেকে আরম্ভ করে শসা, লেবু। বাজারে তো সব জিনিসের অ্যাভেলেবেলই পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু তারপরে কেন এরা দাম বাড়ায় আর কি করে আমরা যে এটা মাথায় ঢোকে না। সরকারকে আমরা বলতে চাই সবকিছু একটা নির্ধারিত করে দেখ রেট, শাক সবজি কাঁচা বাজার সবকিছু একটা নির্ধারিত করে দিলে তো এরকম ব্যবসায়ীরা বাড়াইতে পারে না। তবে সরবরাহ ঘাটতি না থাকায় স্থিতিশীল রয়েছে ছোলা, ডাল ও চিনি সহ রমজান কেন্দ্রিক প্রায় সব ধরনের মুদি পণ্যের দাম। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।